জামায়াতের বিরুদ্ধে জঙ্গি অর্থায়নের অভিযোগের বিষয়ে শিগগিরই অর্থ মন্ত্রণালয়ে তথ্য পাঠাবে কেন্দ্রীয় ব্যাংক। সতর্ক পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ভূমিদস্যুদের দখলে অস্তিত্ব সংকটে রাজধানীর ৪৩টি খালের প্রায় সবগুলোই রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় ব্যবস্থা নিতে পারছে না কর্তৃপক্ষ, অভিযোগ পরিবেশবিদদের। কক্সবাজারে প্রশিক্ষণের সময় কামানের গোলা বিস্ফোরণে সেনা সদস্য নিহত, আহত ৩ জনকে আনা হয়েছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। অস্থায়ী গেটকিপার দিয়ে চলছে রেলওয়ের অধিকাংশ লেভেল ক্রসিং, স্থায়ী নিয়োগের আশ্বাস বাস্তবায়ন হয়নি, অভিযোগ কর্মরতদের। কর্মক্ষেত্রে নেতিবাচক প্রভাবের আশঙ্কা। এবং তুরস্কের ওপর রাশিয়ার অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ, পরিস্থিতি স্বাভাবিক করতে চাইলে ক্ষমা চাইতে হবে আঙ্কারাকে, মন্তব্য ক্রেমলিনের। সময় সংবাদে সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। সরকারের নির্দেশের পরিপ্রেক্ষিতে জামায়াত ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের সংক্রান্ত তথ্য খুব শিগগিরই একটি পূর্ণাঙ্গ রিপোর্ট আকারে অর্থ মন্ত্রণালয়ের কাছে জমা দেবে কেন্দ্রীয় ব্যাংক। তবে জঙ্গি অর্থায়ন এবং মানি লন্ডারিং এর বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সরকারকে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার পরামর্শ আর্থিক খাত সংশ্লিষ্টদের। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। বাণিজ্যিক ব্যাংক, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন এনজিওর সঙ্গে জামায়াত ইসলামের সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন সময় কথা বলা হলেও যুদ্ধাপরাধের অভিযোগ এবং দলটিকে নিষিদ্ধের দাবি ওঠার পর থেকে যেন আলোচনার এ পালে জোর হাওয়া লাগে। এমনকি দলটির বিরুদ্ধে জঙ্গি অর্থায়ন ও মানি লন্ডারিং এর অভিযোগও তোলা হয় বিভিন্ন সময়ে। এ ব্যাপারে অধিকতর ধারণা পাওয়ার জন্য সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে জামায়াত ইসলামের সঙ্গে সম্পৃক্ত সব ধরনের প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী জানতে চায় অর্থ মন্ত্রণালয়। যা যা তথ্য সংগ্রহ করা দরকার সেই সকল তথ্য সংগ্রহ করে আমরা আবার মন্ত্রণালয়কে জানাবো, এবং এই সংগঠনের সাথে সম্পৃক্ত অন্যান্য যত সংগঠন আছে তাদের টোটাল ফান্ডিং কোত্থেকে আসতেছে, কারা কারা পাঠাচ্ছে, কোত্থেকে পাঠাচ্ছে এবং এখানে কিভাবে রিসিভ হচ্ছে, এই ফান্ডগুলো আবার দেশের কোথায় কোথায় যাচ্ছে, কি কি কাজে ব্যবহৃত হচ্ছে, সমুদয় বিষয়গুলো আমরা সেটা সন্নিবেশ করে মন্ত্রণালয়কে যথাসময়ে জানাবো। জঙ্গি অর্থায়ন এবং মানি লন্ডারিং এর বিষয়ে সম্পৃক্ত কিংবা এমন লেনদেনের সন্দেহজনক প্রতিষ্ঠানসমূহকে সবার আগে চিহ্নিত করা জরুরি বলে মনে করেন এই ব্যাংকার। একই সঙ্গে এ ধরনের অপরাধ মোকাবেলায় একটি আলাদা টাস্ক ফোর্স গঠনেরও পরামর্শ তার। আমরা জঙ্গি অর্থায়নের প্রশ্নে ইসলামী ব্যাংক হোক আর সাধারণ কিংবা ট্রেডিশনাল কনভেনশনাল বাণিজ্যিক ব্যাংক হোক, তার কাউকে কিন্তু ডিসক্রিমিনেট করছি না, বাংলাদেশ ব্যাংক করছে না যদ্দূর আমি জানি। সেক্ষেত্রে হচ্ছে যারাই জঙ্গি অর্থায়ন কিংবা ইনডাইরেক্টলি অর্থায়নের সাথে সম্পৃক্ত হতে পারে তাদের ব্যাপারে কিন্তু বাংলাদেশ ব্যাংকের শক্ত অবস্থান নেওয়া উচিত। আমার মতে এটা প্যানিক ছড়িয়ে দেওয়া আর্থিক খাতে, সেটা কিন্তু আর্থিক খাতের শৃঙ্খলা, আর্থিক খাতের স্থিতিশীলতার প্রতি হুমকি হয়ে দাঁড়াবে। সরকারের এ উদ্যোগে দেশের সামগ্রিক আর্থিক খাতে যেন কোনো আতঙ্ক সৃষ্টি না হয়, তাই জঙ্গি অর্থায়ন কিংবা মানি লন্ডারিং এর বিষয়ে সতর্কতার সাথে পদক্ষেপ গ্রহণের পরামর্শ আর্থিক খাতের সঙ্গে সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মার্কিন মদদে বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করার চক্রান্ত চলছে বলে সরাসরি অভিযোগ করলেন সরকারের 2 মন্ত্রী। গতকাল ঢাকায় এক ইমাম সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশে আইএস নেই, তবে আইএসের নাম ব্যবহার করে বিভ্রান্ত করার চক্রান্ত চলছে। আর খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে প্রবেশের চেষ্টা থেকেই যুক্তরাষ্ট্র এখানে জঙ্গিবাদ প্রতিষ্ঠায় তৎপর আছে। বাংলাদেশে অবস্থানরত 2 বিদেশি নাগরিক হত্যা, শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলে বোমা হামলা কিংবা বগুড়ায় শিয়া মসজিদে গুলি চালিয়ে হত্যাকাণ্ডের মতো ঘটনা সংবাদ শিরোনাম হচ্ছে বারবার। আর এসব ঘটনায় ধর্মীয় উগ্রবাদী সংগঠন আইএসকে জড়িয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইহুদি মালিকানাধীন পর্যবেক্ষণ সংস্থা সাইট ইন্টেলিজেন্স থেকে বার্তাও প্রকাশ হচ্ছে বারবার। এমন পরিস্থিতিতে ইসলামের আবরণে বাংলাদেশে যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে ধর্মীয় নেতাদের সচেতন করতে ঢাকার কামরাঙ্গীচরে আয়োজন করা হয় এই ইমাম সম্মেলন। স্থানীয় সংসদ সদস্য খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবেই এ ধরনের ঘটনা ঘটছে। আইএসের জন্মদাতা কারা? আমেরিকা। এই জঙ্গিদের মূল জন্মদাতা আমেরিকা, যারা নাকি আমাদেরকে 7ম নৌবহর পাঠিয়েছিল 71 সালে মুক্তিযুদ্ধের সময়। আজকে বিভিন্ন দেশে যারা জন্ম দিচ্ছে তাদের বিভিন্ন দেশে তারা এখন মার খাচ্ছে। যাদেরকে সৃষ্টি করছে, সৃষ্টি তাদের সৃষ্টিকর্তাকে উপরে
আজকে হামলে পড়ছে, আক্রমণ করছে। আজকে বলে এরা যে জঙ্গিবাদের দমনে বাংলাদেশের সাথে আমরা আছি, এরা নূতন ষড়যন্ত্র করছে বাংলাদেশটাকে যাতে আবার জঙ্গি রাষ্ট্র বানিয়ে বাংলাদেশে আবার কোন রকম প্রবেশ করতে পারে। বাংলাদেশে শিয়া সুন্নি বিভেদ তৈরির চেষ্টা রুখে দিতে আলেম সমাজের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কোন একটা ঘটনা ঘটিয়ে 5 মিনিটের মধ্যে মিডল ইস্টের থেকে একটা বার্তা চলে যায় আমেরিকায়, সেই আমেরিকায় সাইট নামক আরেক বার্তার মাধ্যমে বলে এটা আইএস করেছে। আইএস এর কোনো এখানে সংগঠন নেই, আইএস এর কোনো এখানে কার্যকলাপ নেই, কিন্তু বলছে আইএস। আইএস এর নাম দিয়ে আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করবে এবং বিভেদের সুযোগ নিয়ে আজকে আমাদেরকে অকার্যকর করবে। তারা অভিযোগ করেন এসব ষড়যন্ত্রের সঙ্গে যোগসাজশ রয়েছে বিএনপি জামাতের। নানান ধরনের অপকৌশল। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় শিয়া মসজিদে দুর্বৃত্তের গুলিতে নিহতের ঘটনায় গ্রেফতার 2 জনকে 7 দিন করে এবং একজনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বিকেলে বগুড়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যামসুন্দর রায় এই আদেশ দেন। এখন পর্যন্ত এই ঘটনায় 6 জনকে আটক করা হয়েছে। এদিকে ঘটনার পর এখনো আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে। ঘটনাস্থল ও এর আশপাশের এলাকা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। তবে এখন পর্যন্ত এই ঘটনা তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার শিবপুর উপজেলার হরিপুর এলাকায় আল হোসেন মসজিদে মাগরিবের নামাজ পড়ার সময় মুসল্লিদের উপর গুলি চালায় দুর্বৃত্তরা। এতে মসজিদের মোয়াজ্জেম হোসেন সহ 4 জন গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোয়াজ্জেমের মৃত্যু হয়। হোসনি দালানে বোমা, বগুড়ায় শিয়া মসজিদের গুলি করে একজনকে হত্যা কিংবা খ্রিস্টান ধর্মযাজকের ওপর হামলা ও হত্যার হুমকি সবই পরিকল্পিত বলে মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, এই ঘটনায় মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সচেষ্ট থাকলেও মাঠ পর্যায়ের সদস্যদের সক্ষমতার ঘাটতি রয়েছে। আর অপরাধ বিজ্ঞানীদের মতে জঙ্গিবাদ নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর পরস্পর দোষারোপমূলক নীতির সুযোগে মাথাচাড়া দিয়ে উঠছে উগ্রবাদ। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। মহররমের রাতে হোসেনি দালানে বোমা হামলায় 2 জনকে হত্যার আতঙ্ক যখন কিছুটা কেটেছে, তখন বগুড়ায় শিয়া মসজিদে গুলি করে হত্যা করা হলো একজনকে। এতে আহত হন বেশ কয়েকজন। একইভাবে পাবনার ঈশ্বরদীতে ধর্মযাজক লুক সরকার হত্যা চেষ্টা কিছুটা আড়াল হতেই রংপুর, দিনাজপুর ও খুলনায় হত্যার হুমকি দেওয়া হয় ধর্মযাজকদের। এর কিছুদিন আগে দিনাজপুরে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয় এক ইতালিয়ান নাগরিকের উপর। নিরাপত্তা বিশ্লেষকদের মতে ঘটনার আলামত দেখে মনে হয় একের পর এক এই হামলা পরিকল্পিত কোনো গোষ্ঠীর কাজ। সুপরিকল্পিতভাবে ধারাবাহিকভাবে বাংলাদেশের ভিতরে যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো আছে তারা নতুন কৌশলে নতুন লক্ষ্যে এই শিয়া সম্প্রদায় যারা একেবারে নিরীহ, অনুল্লেখিত, যেটাকে ইনসিগনিফিক্যান্ট বলা যায়, তাদের উপর আক্রমণ চালাচ্ছে। আপনার তাজিয়া মিছিলে হামলার যে মূল পরিকল্পনাকারী তিনি বন্দুকযুদ্ধে মারা গেলেন। হোয়াট ডাজ ইট মিন? আর অপরাধ বিজ্ঞানীদের মতে উগ্রবাদ ইস্যুতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপের যে নীতিতে চলছে, এসব হামলার ঘটনা তারই ফল। জঙ্গিবাদের যে উত্থান, মানে এইখানে কিন্তু আপনার আমাদের যে কনফ্রন্টেশনাল পলিটিক্স তার একটা বড় ভূমিকা রয়েছে। এখানে সরকার এবং বিরোধী দল তাদের নিজেদের স্বার্থে জঙ্গিবাদকে ব্যবহার করছে। এই জায়গায় কিন্তু সদিচ্ছা দরকার। এই জঙ্গি সংগঠন তো বহুদিন ধরে বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে, যেহেতু তারা এখন অনেকটাই কোণঠাসা বিভিন্ন কারণে। বিশ্বে যে সমস্ত লিডিং জঙ্গি সংগঠনগুলো আছে, যেমন আইএস, আল কায়দা, বোকো হারাম, পাকিস্তানের লস্করে তৈবা, তাদের কাছে তাদের উপস্থিতিটা সরবে জানাতে চায়। তবে তারা মনে করেন এসব নাশকতার ফলে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা পড়বেন আতঙ্কে, আর তাই আইনের পাশাপাশি রাজনৈতিকভাবে এসব মোকাবেলার তাগিদ তাদের। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনে পৌরসভা নির্বাচনে দলের মনোনয়ন ফর্মে প্রত্যয়নকারীর নাম জমা দিয়েছে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। গতকাল দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে দলের মনোনয়ন ফর্মে প্রত্যয়নকারীর নাম লেখা চিঠি পৌঁছে দেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সরকারি ছুটির দিন হলেও কমিশনে প্রত্যয়নপত্র গ্রহণ করেন উপসচিব মুখলিসুর রহমান।
হেল্প করেছেন আমি। তফসিল ঘোষণার দিনই পরবর্তী 5 দিনের মধ্যে পৌর নির্বাচনে দলের মনোনয়ন ফর্মে প্রত্যয়নকারীর নাম সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা আর নির্বাচন কমিশনে জমা দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে নির্দেশ দেন সিইসি। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির সদস্য রিয়াজুল করিম কাউসার কমিশনে এসে দলের পক্ষ থেকে মনোনয়ন ফর্মে প্রত্যয়নকারীর নাম লেখা চিঠিটি পৌঁছে দেন নির্বাচন কমিশনে। ক্ষমতাসীন দলটির পক্ষে প্রত্যয়নকারী হিসাবে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম জমা দেওয়া হয়। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এবারের পৌর নির্বাচনে মনোনয়নপত্র দেওয়ার ক্ষমতা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা অর্পণ করা হয়েছে। এর আগে বিএনপির 5 সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সহ প্রচার সম্পাদক ইমরান সালে প্রিন্স। তিনি জানান দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান স্বাক্ষর করবেন মনোনয়নপত্রে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পৌরসভা মেয়র পদে প্রার্থী মনোনয়ন প্রদানের জন্য আমাদের দলের যুগ্ম মহাসচিব জনাব মোহাম্মদ শাহজাহান সাহেবকে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা প্রদান করেছেন। জাতীয় পার্টির পক্ষে দলের প্রধান হুসাইন মোহাম্মদ এরশাদকে করা হয় প্রত্যয়নকারী। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ উনি আমাদের পার্টির চেয়ারম্যান, উনি নিজেই পার্টির পক্ষ থেকে নমিনেশন দিবেন। কমিশনের পক্ষে প্রত্যয়নপত্র গ্রহণ করেন অতিরিক্ত সচিব মুখলিসুর রহমান। আসন্ন যে পৌরসভা নির্বাচন হবে তাতে রাজনৈতিক দলের পক্ষ থেকে কার স্বাক্ষরে সেই প্রার্থী তাদের দলীয় প্রার্থী এই ব্যাপারে 5টি দলের পক্ষ থেকে লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এছাড়া জাসদ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পক্ষে প্রত্যয়নপত্র জমা দেন দল দুটির প্রতিনিধিরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে সারা দেশে ভোটের হাওয়া বইতে শুরু করেছে। রাজধানীর পাশের জেলা নরসিংদীর চিত্রও ব্যতিক্রম নয়। মনোনয়ন চূড়ান্ত না হওয়ায় এখানকার মেয়র পদপ্রার্থীদের জনসংযোগ তেমনভাবে শুরু না হলেও ভোটারদের আশীর্বাদ নিতে শুরু করেছেন কাউন্সিলর প্রার্থীরা। দীর্ঘদিন পর নির্বাচনী এই আমেজ উপভোগ করছেন ভোটাররাও। তবে দলীয় ভিত্তিতে হওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কায় রয়েছেন কেউ কেউ। এ অবস্থায় ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। নরসিংদী থেকে ঘুরে এসে পৌর নির্বাচনের আরও খবর জানাচ্ছেন কামরুজ্জামান মামুন। এই চিত্রই যেন বলে দিচ্ছে নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। কেননা নির্বাচন ছাড়া রাজনৈতিক নেতাদের মাঠে নামার এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। মনোনয়ন সংগ্রহের পর থেকেই নিজের অবস্থানকে জানান দিতে তৎপর রয়েছেন কাউন্সিল প্রার্থীরা। প্রার্থিতা চূড়ান্ত না হলেও প্রাথমিকভাবে তারা জনসংযোগ করছেন এলাকার মোড়ে মোড়ে। সমাজে কর্মকাণ্ড করি কিন্তু এত বড় হয়েছি, জনগণের মাঝে কিন্তু আমি কিন্তু থাকতে চাই, জনগণের ভালোবাসা নিয়ে থাকতে চাই। তবে দলীয় সমর্থন চূড়ান্ত না হওয়ায় নির্বাচনী প্রচারণায় কিছুটা কম দেখা যাচ্ছে মেয়র পদপ্রার্থীদের। এর মাঝেও জনসংযোগের মাধ্যমে নিজের জনপ্রিয়তার জানান দিয়ে দলের নজর কাড়ার চেষ্টা চালাচ্ছেন কেউ কেউ। সাধারণ জনগণ, বেশিরভাগ সংখ্যক জনগণ যাকে চায় তাকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দিবে আমার দল, এটা আমার প্রত্যাশা। আমার সকল কাজ থাকবে মঙ্গলের, উন্নয়নের এবং মানব কল্যাণে। দল থেকে যখন ঘোষণা আসবে যে আপনারা নির্বাচনে নামেন, আমরা ইনশাল্লাহ তখনই নির্বাচনে নেমে যাব। লেভেল প্লেইং ফিল্ডের জন্য ভালো থাকে, সেটাই আমরা সরকারের কাছে চাবো। দীর্ঘ বিরতির পর হঠাৎ এই নির্বাচনী আমেজ উপভোগ করছেন ভোটাররাও। চূড়ান্তভাবে প্রচারণা শুরু না হলেও ভোট দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছেন তারা। বিপদ আপদে এগিয়ে আসে তাদেরকে আমরা ভোট দেব। রাস্তাঘাট জানি ঠিকঠাক করে রাখবো, আমাদের দুঃখ সুখের মাঝে সবসময় থাকবো, তাকে আমরা ভোট দেব। এদিকে দেশের ইতিহাসে প্রথমবারের মতো দলীয়ভাবে অনুষ্ঠিত হতে যাওয়া স্থানীয় সরকারের এই নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কায় আছেন ভোটারদের কেউ কেউ। গ্রেপ্তার ভয় আছে, তারা মাঠে নামতেছে না। কোন দল যাকেই মনোনয়ন দেখ, তবে আমি চাই, আমি একজন সাধারণ শিক্ষিত যুবক হিসাবে এই জনগণ কোনো ভুল করবে না। আগামী 30 ডিসেম্বর প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়া 236টি পৌরসভার মধ্যে নরসিংদীর রয়েছে 3টি। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, নরসিংদী। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য পৌর নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতার পরিবেশ গড়ে তোলার উপর গুরুত্ব দিচ্ছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা। তাদের মতে নতুন ভোটারদের নির্বাচনে অন্তর্ভুক্ত করতে সময় বাড়ানোর দাবির বিষয়টিও বিবেচনায় নেওয়ার সুযোগ রয়েছে নির্বাচন কমিশনের। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। এমন কি প্রয়োজন পড়ল যে 50 লক্ষ ভোটারের জীবনের প্রথম ভোটটি দেওয়ার অভিজ্ঞতা থেকে বঞ্চিত রেখে
3 দিন আগেই ভোটটি আয়োজন করতে হবে। পৌরসভা নির্বাচনে শর্ত সাপেক্ষে অংশগ্রহণের সিদ্ধান্ত ঘোষণার সময় এভাবেই নতুন ভোটারদের বাদ রেখে নির্বাচন অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তোলে বিএনপি। নতুনদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার জন্য 15 দিন সময় বাড়ানোর দাবি জানায় দলটি। একই দিন ক্ষমতাসীন মহাজোটের শরিক দল ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকেও জানানো হয় এ দাবি। এ নিয়ে নির্বাচন কমিশন এখন পর্যন্ত আগের সিদ্ধান্তে অনড় থাকার মনোভাব দেখালেও স্থানীয় সরকার বিশেষজ্ঞরা মনে করেন কমিশনের সদিচ্ছার উপরই নির্ভর করছে এর সমাধান। নতুন ভোটার যারা হয়েছে তারা ভোটটা দিতে পারবেন না। নির্বাচন কমিশন মনে করে আমরা নির্বাচনটাকে ইনক্লুসিভ করব, সবার অংশগ্রহণটাকে সহজ করব, তাহলে এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ারে। এটাতে এমন কোনো বড় ধরনের ব্যত্যয় ঘটবে বলে মনে হয় না। নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও আন্তরিক হওয়ার তাগিদ দিয়ে তারা বলছেন একরোখা মনোভাব পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। এখন বিএনপির সাথে ডেকে কথা বলতে পারেন। বিএনপির উচিত এটা গ্যালারি প্লে না করে সাংবাদিক সম্মেলনে যেমন বলছেন নির্বাচন কমিশনের সাথে কথা বলা, তাহলে এটা বরফ গলবে। এবং আমার মনে হয় না আওয়ামী লীগের পক্ষ থেকে এমন কোনো বড় ধরনের কোনো অপোজিশন আছে এটাতে। একগুয়েমি বা অনড় মনোভাব সেটা যেই পক্ষে হোক, নির্বাচন কমিশন হোক বা অন্য পক্ষের হোক, যেন এই প্রয়োজনটা আমরা মেটাতে ব্যর্থ না হয়। এদিকে নিজস্ব লোকবল থাকা সত্ত্বেও প্রশাসনিক কর্মকর্তাদের নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়ার বিষয়টিকেও ভালোভাবে দেখছেন না এই বিশ্লেষক। এটা অনেকটা যেন নিজের হাত পা নিজে পেছনে বন্ধ করে নিজের শক্তি প্রয়োগের কোনো ইচ্ছাই যেন নাই। নির্বাচন কমিশন আস্থা সংকটে ভুগছে বলে মন্তব্য করে তিনি বলেন দায়িত্বশীল অবস্থানে থেকে ভাবমূর্তি ফিরিয়ে আনতে এই নির্বাচনকে কাজে লাগানোর সুযোগ রয়েছে কমিশনের। আস্থা তৈরি করার। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আজ নির্বাচন কমিশন সচিবালয়ে যাবেন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের প্রতিনিধি দল। এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী রামিম হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রামিম, শাফিন, আপনি যেমনটি জানেন যে আজকে প্রধান তিনটি রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি, আওয়ামী লীগ এবং সেই সাথে জাতীয় পার্টি নির্বাচন কমিশনে আসার কথা রয়েছে এবং সেটি 30 ডিসেম্বর যেই পৌরসভা নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করেই আসলে রাজনৈতিক দলগুলোর এই নির্বাচন কমিশনে আনাগোনা শুরু হয়েছে। এবং গতকালকে কিন্তু বিএনপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এসেছিল এবং তাদের পক্ষ থেকে যে দাবি পুনর্তফসিলের মাধ্যমে প্রায় 15 দিনের মতন তারা নির্বাচনটি পিছিয়ে দেওয়ার একটা দাবি জানিয়েছেন, যে তারা যাতে মাঠ পর্যায়ে যেই প্রস্তুতি, সেই প্রস্তুতির সুযোগটা যাতে তারা ঠিকঠাক নিতে পারেন। এবং আজকে কিন্তু বিএনপি এই একই দাবিতে আবার আসবেন ইলেকশন কমিশনে বিএনপির একটি প্রতিনিধি দল। পাশাপাশি যেটি জানতে পেরেছি জাতীয় পার্টির পক্ষ থেকেও এই নির্বাচন কমিশনে আসার কথা রয়েছে, তবে আনুমানিক সময়টি আমরা কিন্তু জানতে পারিনি। যেটি ধারণা করা হচ্ছে যে হয়তো বেলা 11টার পরেই যে কোনো একটি সময় তারা আসবেন এবং প্রতিনিধি দলে কারা থাকবেন তাও কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি এবং তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম, তারাও আসলে বিষয়টি নিশ্চিত করে বলতে পারেনি। তবে জাতীয় পার্টির পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে আগামী 3 ডিসেম্বর যেই মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করা রয়েছে তফসিলে, সেটি একটি পেছানোর দাবি তারা করবেন এবং তারা যে বিষয়টি বলছেন যে যেই মনোনয়নপত্র দাখিলের যে সময়সীমাটি, সেই সময়সীমাটি তাদের জন্য পর্যাপ্ত হচ্ছে না। আর আওয়ামী লীগের পক্ষ থেকে যে দাবি, সেই শুরু থেকে যে দাবিটি করে আসা হচ্ছিল এই নির্বাচনে যাতে এমপিরা সেই মাঠ পর্যায়ে নেমে তারা যাতে প্রচারণায় অংশ নিতে পারেন, সেই দাবিটি তারা উত্থাপন করবেন বলে আমরা যতদূর পর্যন্ত এখন পর্যন্ত জানতে পেরেছি। আপনারা জানেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করেই বলে দেওয়া হয়েছে এই নির্বাচনে অর্থাৎ আচরণবিধি যেটি দেওয়া হয়েছে, সেই আচরণবিধিতে কিন্তু উল্লেখ করা রয়েছে মন্ত্রী এমপিরা নির্বাচনে কিন্তু অংশ নিতে পারবেন না, নির্বাচন প্রচারণায় অংশ নিতে পারবেন না। তো সেই হিসেবে সেটি এখনো পর্যন্ত বহাল রয়েছে এবং সেই সিদ্ধান্তটি যাতে পুনর্বিবেচনা করা হয় সে কারণেই আওয়ামী লীগের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এসে নির্বাচন কমিশনারদের সঙ্গে হয়তো কথা বলবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সার্বিক যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে কিন্তু একটা শঙ্কা সবসময় কিন্তু রয়েছে এই আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে, যেহেতু প্রথমবারের মতো দলীয় ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো সেই বিষয়টি নিয়েও কিন্তু সবার মধ্যে, সব রাজনৈতিক দলের মধ্যেই একটা আতঙ্ক এবং আশঙ্কা কাজ করছে এবং সেই বিষয়গুলো নিয়েও তারা নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার তাদের সঙ্গে হয়তো কথাবার্তা বলার চেষ্টা করবেন। তো মোটামুটি কিছুক্ষণের মধ্যেই রাজনৈতিক দলগুলো আসা শুরু করবে, তখন আসলে আরো বিস্তারিত তথ্য জানানো যাবে। এখন নির্বাচন কমিশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, নির্বাচন কমিশন সচিবালয়ে আজ যাওয়ার কথা রয়েছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের প্রতিনিধি দলের, আর সেখান থেকে এই সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী রামিম হাসান। সময় সংবাদে আরো থাকছে, নাব্য সংকটে ফেনী নদীর পানি ধারণ ক্ষমতা কমায় 3 দশকে আবাদ কমেছে 7,000 হেক্টর জমিতে, হুমকির মুখে মুহুরী সেচ প্রকল্প। রাজধানীর বেশিরভাগ জলাশয় এবং খাল চরমভাবে দূষণের শিকার। এই দূষিত খাল ও জলাশয়গুলোতে আবার চলছে বেপরোয়া দখলের রাজত্ব।
অপরিকল্পিত নগরায়ন সহ ভূমিদস্যুদের এই কার্যক্রমে বিলীন হতে চলেছে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের অধিভুক্ত ৪৩টি খাল। নগর পরিবেশবিদদের আশঙ্কা, প্রতিনিয়ত জলাশয় দখল ও ভরাট বাণিজ্যে অস্তিত্ব সংকটে পড়বে রাজধানীর ভবিষ্যৎ। রিপোর্ট সাইফুল রুদ্রের। রাজধানীর কালশী সড়ক থেকে মিরপুর ডিওএইচএস এবং সেনানিবাস এলাকা পর্যন্ত এই জায়গায় কোনো এক সময় ছিল জলাশয় ও খাল, যেখানে জেলের জাল পড়ত, বৈঠা হাতে নৌকা ভাসাতো মাঝি। বর্তমানে এই একই জায়গায় দেখা যায় বহুতল ভবন, বেদখল এবং ভরাটের অপেক্ষায় শত শত সাইনবোর্ড। 1989 সালের পরিসংখ্যান অনুযায়ী রাজধানীতে জলাশয় ছিল মোট এলাকার 28.5%। কমতে কমতে 99 সালে 25 ও 2005 সালে এসে তা দাঁড়ায় মাত্র 16.9%। নগর ও পরিবেশবিদদের মতে জলাশয় দখল ও ভরাটে বাড়ছে নগরীর জলাবদ্ধতা, আশঙ্কা রয়েছে পরিবেশ বিপর্যয়ের। এখন 1 ঘন্টা বৃষ্টি হতে হলে হাঁটু পানি জমে যায়। এটার মেইন কারণটা হচ্ছে ওইগুলি ভরাট হয়ে গেছে। মধ্যমানের বৃষ্টি সেটির ধারণ করার মতো অঞ্চল আমরা সৃষ্টি না করি, তবে ঢাকা শহরের বিরাট অঞ্চল ডুবে যাবে। বিশেষজ্ঞদের মতে বর্তমানে বেশিরভাগ খাল ও জলাশয়ের অস্তিত্ব কাগজে কলমে। এগুলো বেহাত এবং বেদখলের সঙ্গে জড়িতদের বেশিরভাগই রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ায় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া যায় না বা হয় না। সরকার আইন করেছে, কিন্তু সরকার আইন প্রয়োগে বা বাস্তবায়নে কোনো ভূমিকা রাখেনি। দখলদাররা হয় অর্থনৈতিকভাবে ক্ষমতাধর অথবা রাজনৈতিকভাবে মদতপুষ্ট। জলাশয়কে পরিবর্তন করা অন্য কোনো ব্যবহার আইনগতভাবে অপরাধ। ডিটেইলড এরিয়া প্ল্যানে চিহ্নিত জলাশয়গুলোকে যারা ভরাট করে ফেলেছে তাদেরকে তো শাস্তির মুখোমুখি করা হলো না। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার মহানগর জরিপ অনুযায়ী ডিসিসির তত্ত্বাবধানে থাকা এসব খাল এবং জলাশয় দখলের নেপথ্যে রয়েছে প্রায় 10,500-এরও বেশি ব্যক্তির নাম। অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এসব ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যত কোনো ব্যবস্থা নেয়নি। অন্যদিকে পরিবেশ এবং পূর্তমন্ত্রীর দেয়া হুঁশিয়ারিকে উপেক্ষা করে এখনও এসব দখলদাররা চালিয়ে যাচ্ছেন তাদের দখল এবং ভরাট বাণিজ্য। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে প্রশিক্ষণের সময় কামানের গোলা বিস্ফোরণে ইব্রাহিম নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 3 জন। আহত 3 জনকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়েছে। রামু 10 পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক জানান, গতকাল সন্ধ্যা 7:30টার সময় উখিয়া উপজেলার মনখালী এলাকায় সেনাবাহিনীর নিয়মিত মহড়া চলছিল। এ সময় গোলা কামানে ভর্তি করতে গিয়ে বিস্ফোরণে কর্পোরাল ইব্রাহিম খলিল নিহত হন। এতে আহত হন তার পাশে থাকা ল্যান্স নায়েক হাবিব, এছাড়াও সার্জেন্ট রাসেল ও কর্পোরাল হুমায়ুন। আহতদের উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের 3 জনকে বিশেষ হেলিকপ্টারে করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসা হয়। অস্থায়ী গেটকিপার দিয়ে চলছে রেলওয়ের 673টি লেভেল ক্রসিংয়ের কার্যক্রম। ট্রাফিক ও প্রকৌশল উভয় বিভাগের 780টি স্থায়ী পদের বিপরীতে কর্মী রয়েছেন মাত্র 242 জন। কর্মীদের দাবি, বারবার নিয়োগের আশ্বাস দিয়েও কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি। এ কারণে জীবনযাপন ও কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের সময়েও এর নেতিবাচক প্রভাব পড়ছে। অবশ্য কর্তৃপক্ষের দাবি, মামলার কারণে নিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। তবে শিগগিরই আরও লোকবল নিয়োগের আশ্বাস রেলমন্ত্রীর। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। গাজীপুরের টঙ্গী রেলগেটে দায়িত্ব পালন করছে হৃদয় নামের এই কিশোর। অসুস্থ বাবার পরিবর্তে 3 বছর ধরে গেটকিপারের কাজ করছে সে। এর আগে তার বাবাও এই পদে চাকরি করেছেন কমপক্ষে 25 বছর, কিন্তু কারো ভাগ্যেই স্থায়ী হবার সুযোগ মেলেনি। 4500 টাকা বেতনে আমরা 3 ভাই 1 বোন, প্রায় আমাদের সংসারটা ঠিক ভালোভাবে চলতেছে না। 20 বছর 15 বছর যাবত খাটতেছে, তারা এখনো পার্মানেন্ট হচ্ছে না। পার্মানেন্ট যেভাবে কাজ করে আমরা একই কাজ করি, কিন্তু আমাদের পারিশ্রমিক আমাদের অনেক কম। রেলওয়ের হিসেব মতে পূর্ব ও পশ্চিম অংশে লেভেল ক্রসিং গেট আছে 673টি। এসব স্থানে 3 শিফটে কমপক্ষে 3 জন, আবার কোথাও দায়িত্ব পালন করেন 10 থেকে 12 জন অস্থায়ী কর্মী। এসব গেটকিপারের জন্য দৈনিক মজুরির পরিবর্তে স্থায়ী পদ সৃষ্টি করার তাগিদ দিলেন শ্রমিক নেতারা। একটা মানুষের লিভিং স্ট্যান্ডার্ডের বিষয় আছে, সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেও পাচ্ছে না। এই গেটম্যানরা তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে, গেট অপারেটরটা ঠিক মতো না করে, সেখানে হয়তো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। 92 চুক্তির আলোকে এইসব কর্মচারীরা ধারাবাহিকভাবে 5 বছর তার চাকরি পূর্তির সাপেক্ষে 6ষ্ঠ বছর প্রথম দিন থেকে তার চাকরি নিয়মন করা হোক, এটা আমাদের দাবি। বিপুল সংখ্যক কর্মীর মধ্যে 220 জন নিয়োগ বঞ্চিত কর্মী 2000 সালে মামলা দায়ের করলে সম্প্রতি তাদের পক্ষেই রায় দেন আদালত। রেলমন্ত্রীর মন্তব্য, আদালতের নির্দেশনা মেনেই শ্রমিক নিয়োগ করা হবে, উন্নয়ন করা হবে লেভেল ক্রসিংগুলোরও। 673টি লেভেল ক্রসিং গেট হবে
এগুলি সেখানে আমরা মান উন্নয়ন করব এবং পুনর্বাসও করব এবং লোক নিয়োগ দেব। হাইকোর্ট থেকে গ্রিন সিগন্যাল পাবো, তখন ওইগুলি যেগুলি স্থগিত আছে ওইগুলিও পরবর্তী পর্যায়ে আমরা নিয়োগ দেওয়ার জন্য প্রক্রিয়া হাতে নেব। কর্তৃপক্ষ জানান সারা দেশের অবৈধ লেভেল ক্রসিং বন্ধেও পদক্ষেপ নেবেন তারা। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। নাব্য সংকটে ফেনী নদীর পানি ধারণ ক্ষমতা কমে যাওয়ায় গত 3 দশকে আবাদ কমেছে 7,000 হেক্টরেরও বেশি জমিতে। এতে হুমকির মুখে পড়েছে ফেনীর মুহুরী সেচ প্রকল্পের ভবিষ্যৎ। আর সারা বছরই দুর্ভোগ ও ক্ষতি গুনতে হচ্ছে প্রকল্পের আওতাধীন কৃষকদের। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। সাগরের লবণাক্ত পানি রোধ ও শুকনো মৌসুমে পানি সংরক্ষণের জন্য 1985 সালে ফেনীর সোনাগাজীতে সাগরের মোহনায় ফেনী নদীর ভাটিতে বাঁধ দিয়ে নির্মাণ করা হয় মুহুরী সেচ প্রকল্পের এই রেগুলেটরটি। কিন্তু নদীর উজান থেকে পাহাড়ি ঢলের সাথে আসা পলিতে ভরাট হয়ে পড়েছে নদীর তলদেশ। কমে গেছে নদীর পানি ধারণ ক্ষমতা। ফলে প্রকল্পের শেষ সুবিধায় অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন 13 লাখ থেকে গত 15 বছরে নেমে এসেছে 2 লাখ মেট্রিক টনেরও নিচে। বর্তমানে শুকনো মৌসুমে সেচ সংকটে পড়েছেন প্রকল্পভুক্ত প্রায় 10,000 হেক্টর জমির কৃষক। পলিমাটি আসার কারণে বর্তমানে নদী কোথাও 10 ফুট, কোথাও 5 ফুট, কোথাও নদীর অবস্থান একদম নাই বললেই চলে। শুকনো মৌসুমে পানি প্রথমত কিছু পাওয়া যায়, পরে লাস্টে বা মাঝামাঝি থেকে পানি পাওয়া যায় না। নদীটা যদি ড্রেজিং করে দেওয়া হয় তাহলে আমাদের জন্য ভালো হয়। সংকট স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের ফেনীর এই কর্মকর্তা জানালেন, নদীটির পলি অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ড্রেজিং করে বেড লেভেলটা নিচু করতে হবে এবং পানির ধারণ ক্ষমতা বাড়াইতে হবে। এই জন্য আমরা একটা ডিবিপি প্রণয়নের জন্য একটা কারিগরি কমিটি গঠন হয়েছে। এই কমিটি খুব শীঘ্রই পরিদর্শন করবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বর্ষা মৌসুমে ফেনী নদীতে পানির প্রবাহ 400 কিউমেক থাকলেও ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত এই নদীর প্রবাহ থাকে সর্বোচ্চ 23.85 কিউমেক। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মোটর যাত্রা এখন চট্টগ্রাম থেকে ঢাকার পথে। 4 দেশের মধ্যে স্থল যোগাযোগ সহ সাংস্কৃতিক আদান প্রদান সুদৃঢ় করতে এ মোটর শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। শোভাযাত্রায় 20টি গাড়িতে 4টি দেশের মোট 78 জন প্রতিনিধি অংশ নেন। গত 14 নভেম্বর ভারতের উড়িষ্যা থেকে 4 দেশের প্রতিনিধিদের নিয়ে যাত্রা শুরু করে শোভাযাত্রাটি। পরে গতকাল দুপুরে ফেনীর বেলুনিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এ গাড়িবহর। আজ সকালে চট্টগ্রাম থেকে শোভাযাত্রাটি ঢাকার উদ্দেশ্যে রওনা করে। আগামী 1 ডিসেম্বর ভারতের কলকাতায় গিয়ে শেষ হবে এ শোভাযাত্রা। এই চুক্তির মাধ্যমে এবারে ল্যান্ড মুভমেন্টটা খুবই সোজা হয়ে যাবে। আমরা নিজের গাড়ি নিয়ে বা কোনো পণ্যবাহী গাড়ি নিয়ে আমরা বর্ডার পার করতে আর সেরকম আগের মতো অসুবিধা হবে না। খুব ভালোভাবে আমরা আসা যাওয়া করব, যার জন্য আমাদের ইকোনমি, আমাদের কালচার, আমাদের বিজনেস সব কিছু বাড়ানো যাবে। 4টি যে প্রতিবেশী দেশ সার্বভৌমত্ব যে মোটর শোভাযাত্রা যেটা হলো, এর মাধ্যমে সরকারের পাশাপাশি জনগণের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হবে এবং আমাদের এই যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যেটা বর্তমানে বিদ্যমান আছে এটা উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে। দেশের নৌপথের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ ইউনিট রয়েছে, কিন্তু পর্যাপ্ত জনবল থাকলেও চাঁদপুর অঞ্চলে নেই চলাচলের প্রয়োজনীয় যান। এছাড়া ফাঁড়িগুলোতে রয়েছে আবাসন সংকট। শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, সমস্যাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কৃষ্ণকান্তদের ছবি আর ফারুক আহমেদের তথ্য সহায়তায় ডেস্ক রিপোর্ট। লঞ্চ টার্মিনালের প্রবেশ পথে তল্লাশি ও নদীতে টহল দিয়ে নিরাপত্তা দিয়ে থাকে নৌপুলিশ। 2013 সালের নভেম্বরে পূর্ব, পশ্চিম ও দক্ষিণাঞ্চল নামে এই বাহিনীর জন্য 3টি বিভাগ গঠন করা হয়। আর এই 3 বিভাগের মধ্যে রয়েছে আরও 6টি অঞ্চল। বিভিন্ন লঞ্চ টার্মিনাল এবং নৌপথের দুর্গম এলাকায় রয়েছে 50টি পুলিশ ফাঁড়ি, কিন্তু এসব ফাঁড়ির নিজস্ব ভবন না থাকায় পরিত্যক্ত স্কুল কিংবা অন্যের বাড়িতে গাদাগাদি করে থাকতে হয় পুলিশ সদস্যদের। জায়গা জায়গায় বৃষ্টির পানিতে আমাদের এই কি বলে সিলিংগুলি নষ্ট হয়ে গেছে। ঘুমানোর অসুবিধা, কষ্ট পাই। আমরা
ডিউটি করি 24 ঘন্টা। অন্যদিকে প্রতিষ্ঠার 2 বছর পরও নৌপথে টহলের জন্য চাঁদপুর অঞ্চলে বরাদ্দ মেলেনি নতুন কোনো জলযান, ফলে দায়িত্ব পালনে হিমশিম খেতে হচ্ছে পুলিশ সদস্যদের। স্পিডবোটটি আছে দীর্ঘদিন থেকে অকেজো থাকায় আমরা কান্ট্রি বোটদের ডিউটি করি, এতে আমাদের দুর্ভোগ হয়। তবে নৌ পুলিশের চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী এবং কক্সবাজার অঞ্চলের এই কর্মকর্তা জানালেন, সমস্যাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমাদের বিভিন্ন ফাঁড়িগুলোতে কিছু কিছু সমস্যা আছে, আমাদের জলযানের সমস্যা আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত করেছেন যে সামনের দিনগুলোতে এই সমস্যাগুলো দূরীকরণ করা হবে এবং আমরা আরো সুষ্ঠুভাবে এই আমাদের নৌ পুলিশের কার্যক্রম অত্র অঞ্চলে সম্পন্ন করতে পারবো। একজন উপমহাপরিদর্শকের নেতৃত্বে এবং 6 জন পুলিশ সুপারের অধীনে এই বাহিনীর মোট সদস্য সংখ্যা প্রায় 1,500। সময় সংবাদ, চাঁদপুর। কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রায় 1.5 বছর ধরে বন্ধ রয়েছে অপারেশন বিভাগের কার্যক্রম। আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসক থাকলেও নেই অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট। এতে প্রয়োজনীয় অপারেশন করতে না পেরে বিপাকে পড়ছেন দরিদ্র রোগীরা। তবে অচিরেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য আর রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের 21.5 লাখ মানুষের উন্নত স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল 100 শয্যার সদর হাসপাতাল। এর মধ্যে প্রায় 32 কোটি টাকা ব্যয়ে শুরু হয়েছে হাসপাতালটিকে 250 শয্যায় উন্নীত করার কাজ। বর্তমানে এখানে 4টি অপারেশন থিয়েটারে রয়েছে অ্যানেস্থেসিয়া মেশিন সহ সব ধরনের আধুনিক যন্ত্রপাতি। পাশাপাশি সার্জারি বিভাগে 2 জন সহ অন্যান্য বিভাগে রয়েছেন 6 জন বিশেষজ্ঞ চিকিৎসক। কিন্তু অ্যানেস্থেসিয়া কনসালটেন্টের 2টি পদই শূন্য থাকায় প্রায় 1.5 বছর ধরে বন্ধ রয়েছে হাসপাতালটির অপারেশন কার্যক্রম। এতে দরিদ্র রোগীরা পড়ছেন চরম বিপাকে। আমি 8 দিন থেকে আসছি এখানে, আমার অপারেশন এখানে বলে হবে না, আমাকে রংপুর যাইতে কয়। আমি গরিব মানুষ বাবা, আমি কেমনে রংপুর যাব? আমি অপারেশন হতে পারি না, এখানে ডাক্তার নাই। জরুরি রোগীদের সমস্যা হচ্ছে, অপারেশন হচ্ছে না, আমরা রোগীদের নিয়ে অনেক হিমশিম খাচ্ছি। তবে অচিরেই সমস্যা সমাধানের কথা জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট পদ পূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখেছি। আমরা আশা করছি অচিরেই এই পদ পূরণ হবে এবং কুড়িগ্রামের মানুষের স্বাস্থ্যসেবার যে দুর্ভোগ এটা দূর হবে। কুড়িগ্রাম সদর হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগে 2টি পদ রয়েছে। এর মধ্যে দীর্ঘদিন ধরে সিনিয়র কনসালটেন্ট পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি, আর জুনিয়র কনসালটেন্ট পদটি শূন্য রয়েছে 2014 সালের 23 জুন থেকে। সময় সংবাদ, কুড়িগ্রাম। গ্রামের মানুষ এখন নিজ ভূমির সমস্যা নিজেই বলতে পারছেন খোদ সহকারী ভূমি কমিশনারকে। গোপনীয়তা নেই টেবিল থেকে টেবিলে লাল ফিতার দৌরাত্ম। আর অফিসে দালাল দূর করতে খোলা হয়েছে মাটির মায়া নামের সেবা কেন্দ্র। মূলত সদ্য বিদায়ী ভূমি অফিসার শাহাদাত হোসেনের পরিকল্পনায় পাল্টে গেছে রাজশাহীর পবা ভূমি অফিসের চিত্র। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। নানা জটিলতার কারণে ভূমি অফিসগুলোতে দালালদের চলে রমরম ব্যবসা, আর এতে চরম ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে। তবে রাজশাহীর পবা উপজেলার ভূমি অফিসের দৃশ্য একেবারেই উল্টো। সাজানো গোছানো নথিপত্র, কোন সালের কতটা নথি কোন ঘরে সে তালিকাও দরজায় ঝুলানো। আর দালাল বা অফিস সহকারী নয়, সমাধান দেন খোদ সহকারী ভূমি কমিশনার। পাল্টে যাওয়া এই অফিসে এসে স্বস্তিতে সাধারণ মানুষও। অনেক রোগ হয়তো বছর বছর ঘুরছে, এই ছাড়া আমরা কোনো এসব হয়নি। আমাদের সমস্যাগুলো সরাসরি বলতে পারছি। হ্যাঁ, এই ধরনের সব অফিসে হলে দেশটা পরিস্থিতি ভালো হবে, সরকারের পক্ষে সুনাম অর্জন করা হবে। আর এই অফিসে ইন্টারনেটের মাধ্যমেও জানা যাবে জমির নামজারি, শুনানির দিন, জমির বার্ষিক ট্যাক্সের হিসেবও। এর প্রেক্ষিতে যে কোনো একটা নথি আমরা এক থেকে 2 মিনিটের মধ্যে আমরা বের করতে পারছি এখানে, যেটা এর আগে হয়তো বা একটা নথি খুঁজে পেতে অনেক কষ্টসাধ্য ছিল। এদিকে জেলা প্রশাসক মডেল হিসেবে দেখছেন এই ভূমি অফিসকে। সব জায়গাতে দেখবেন যে একটা পজিটিভ চেঞ্জ হচ্ছে, এবং আমরা পবার সহকারী কমিশন ভূমির যে অফিসে যেটা আমরা ইতিমধ্যে করেছি যে মডেলটা, এটা কিন্তু মডেল হিসেবে দেখে আমরা অন্যান্য অফিসটাকে এইভাবে সাজানোর চেষ্টা করছি। রাজশাহী পবার এই ভূমি অফিসে গত 7 মাসে সেবা গ্রহণ করেছেন 2000 সাধারণ মানুষ, আর মামলা নিষ্পত্তি হয়েছে 173টি, যা গত বছর ছিল মাত্র 40টি। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। বাংলাদেশ নৌবাহিনীর জন্য যুক্তরাষ্ট্র থেকে আনা যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান এখন চট্টগ্রামের নৌঘাটিতে। গতকাল বেলা 12:15টায় চট্টগ্রাম নৌ অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আক্তার হাবিব জাহাজটি গ্রহণ করেন। 11 অক্টোবর যুক্তরাষ্ট্রের
কোস্টগার্ড ঘাঁটি আলামিগা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে জাহাজটি। বিস্তারিত কমলদের রিপোর্টে। বাংলাদেশ নৌবাহিনীর জন্য যুক্তরাষ্ট্র থেকে সংগৃহীত যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান চট্টগ্রাম নৌঘাটিতে আসার পর প্রচলিত রীতি অনুযায়ী বরণ করে নেওয়া হয়। এ সময় নৌবাহিনীর বাদক দল রণসঙ্গীত সহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে জাহাজটিকে অভিনন্দন জানায়। জাহাজের ওয়েট ৩৫০০ টন এবং জাহাজটি ২৯ নট গতিবেগে চলতে পারে। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই কাটার জাহাজটি ১৯৬৮ সালের ১৬ নভেম্বর প্রথম যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড যাত্রা শুরু করে। পরবর্তীতে চলতি বছর ৩ ফেব্রুয়ারি এটি ডিকমিশন করে, আর গত ৫ মে এটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করে যুক্তরাষ্ট্র কোস্টগার্ড। জাহাজটি বাংলাদেশ নৌবহরে ৯ম ফ্রিগেট স্কোয়াড্রনে অন্তর্ভুক্ত করা হয়েছে। ১১৫ মিটার দৈর্ঘ্য এবং ১৩ মিটার প্রস্থের এই জাহাজটি পরিচালনার জন্য ২১ জন অফিসার এবং ১৫৭ জন কর্মকর্তা যুক্তরাষ্ট্রে গিয়ে প্রশিক্ষণ নিয়েছে। নৌবাহিনী যে শক্তি বৃদ্ধি হবে তাতে আমাদের যে ইজেড আছে ওখানে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিসকে নৌবাহিনী আরও ভালোভাবে সাপোর্ট দিতে পারবে। সমুদ্র অভিযান জাহাজটি নৌবাহিনীর দ্বিতীয় বৃহত্তম যুদ্ধ জাহাজ। এর আগে যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করা হয়েছিল সমুদ্রজ নামে অপর একটি যুদ্ধ জাহাজ। ২০৩০ সালের মধ্যে ফোর্সেস গোল অর্জনের জন্য বাংলাদেশ নৌবাহিনীকে একটি ত্রিমাত্রিক বাহিনীতে রূপ দেওয়ার চেষ্টা করছে সরকার, আর এরই অংশ হিসেবে সংগ্রহ করা হচ্ছে বড় বড় যুদ্ধ জাহাজ। আর এ বহরে আগামী বছর যুক্ত হচ্ছে সাবমেরিন। চট্টগ্রাম নৌঘাটি থেকে কমল দে, সময় সংবাদ। দেশের বাইরের খবর। আঙ্কারা সরকারের দুঃখ প্রকাশ অগ্রাহ্য করে দেশটির উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে গুলি করে রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করার জন্য শনিবার তুরস্কের প্রেসিডেন্ট দুঃখ প্রকাশ করলেও মন গলেনি রুশ প্রেসিডেন্টের। নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে দিয়ে ক্রেমলিন বলেছে, পরিস্থিতি স্বাভাবিক করতে চাইলে সহানুভূতি নয়, ক্ষমা চাইতে হবে তুরস্ক সরকারকে। গেল মঙ্গলবার রাশিয়ার একটি SU-24 যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে তুরস্ক। এরপর থেকেই বাকযুদ্ধ চলছে আঙ্কারা মস্কো সরকারের মধ্যে। তুরস্ক সরকার প্রথমে তার অবস্থান পরিষ্কার করে বলেছে, আকাশসীমা লঙ্ঘন করায় সতর্ক বার্তা দিয়ে তবেই গুলি করেছে তারা। অন্যদিকে মস্কো সরকার দাবি করে, তুরস্ক নয়, সিরীয় আকাশসীমায় থাকা অবস্থাতেই যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে আঙ্কারা। এর জন্য তুরস্ক সরকারকে ক্ষমা চাইতে নানাভাবে চাপও সৃষ্টি করছে রুশ সরকার। তবে ক্ষমা না চেয়ে শনিবার আঙ্কারায় একটি অনুষ্ঠানে সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতাকালে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বিমান ভূপাতিত করার জন্য দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি তিনি পরিস্থিতি স্বাভাবিক করতে আসন্ন জলবায়ু সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে বসারও আগ্রহ প্রকাশ করেন। এই ঘটনার জন্য আমরা সত্যি দুঃখিত। এমনটা হোক তা আমরা কখনোই চাইনি। আশা করছি আর কখনোই এই দুর্ঘটনা হবে না। তুরস্ক কখনোই উত্তেজনা বা সংঘাত চায় না। তবে এরদোয়ানের দুঃখ প্রকাশকে অগ্রাহ্য করল মস্কো। উল্টো এর কিছুক্ষণ পরই ক্রেমলিন থেকে জানানো হয়, আঙ্কারা সরকারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি ফরমান সই করেছেন পুতিন। তুরস্কের বেশ কয়েকটি প্রতিষ্ঠান, আমদানি পণ্য এবং তুর্কি নাগরিকদের রাশিয়ায় কাজ করার সুবিধা এই ফরমানের জালে জড়িয়ে নিষিদ্ধ করলেন তিনি। আর পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, ক্ষমা না চাইলে আঙ্কারার সাথে কোনো ধরনের আলোচনায় যাবেন না তিনি। আমরা তুরস্কের এই পেছন থেকে হামলার ঘটনাকে এখন উস্কানিমূলক ভাবেই দেখছি। প্রেসিডেন্ট এই ধরনের যে কোনো হামলা ঠেকানোর জন্য পুরোপুরি প্রস্তুত। আমাদের সাথে যা করা হয়েছে তার পরিপ্রেক্ষিতেই আমরা এই কাজ করছি। রাশিয়া তুরস্কের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক অংশীদার। তুরস্ক এবছর প্রায় ১০০ কোটি ইউরোর খাদ্য এবং কৃষি পণ্য রাশিয়ায় রপ্তানি করেছে। আর পেশাগত কারণে রাশিয়ায় বর্তমানে প্রায় ২ লাখ তুর্কির বসবাস। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। খেলার খবর, বিপিএল প্রসঙ্গ। ঢাকার পর এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল-এ শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। ক্রিকেট পিপাসু চট্টগ্রামবাসী তাই আরও একবার ক্রিকেট উৎসবে মেতে ওঠার অপেক্ষায়। ঢাকার মাঠে দলগুলোকে রান খরায় ভুগতে দেখা গেলেও চট্টগ্রামের উইকেট হবে ব্যাটিং বান্ধব, এমনটাই জানিয়েছেন বিসিবি কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। টি-20 মানেই যেন ধুমধারাক্কা ক্রিকেট, যেখানে ক্রিকেট কম, বিনোদন থাকে বেশি। প্রায় ৩ বছর বিরতির পর মাঠে গড়ানো বিপিএল-এর তৃতীয় আসরে ঢাকা পর্ব শেষ। এবার বন্দরনগরী চট্টগ্রাম প্রস্তুত বিপিএল উৎসবে মাততে।
বিপিএল এর চট্টগ্রাম পর্বের খেলাগুলো হবার কথা ছিল এম এ আজিজ স্টেডিয়ামে, কিন্তু ফ্লাড লাইট সমস্যার কারণে খেলা হচ্ছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরই মধ্যে মাঠের সকল প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সহ সভাপতি আজম নাসির। এখন শুধু অপেক্ষা তামিম সাকিবদের ব্যাটিং তাণ্ডব ও মাশরাফি মুস্তাফিজের বোলিং দাপট দেখার। টি20 এটা অল্প সময়ের মধ্যে এবং এক্সাইটিং ম্যাচ হয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়, সেখানে দর্শকরা বিনোদন উপভোগ করার জন্য আসলে মাঠে এসে থাকেন আর কি। এবার আমি প্রত্যাশা করছি এটা আসলে দর্শকের কানে কানে পরিপূর্ণ হবে আর কি। বিপিএল এর তৃতীয় আসরের ঢাকা পর্বের বেশ কিছু ম্যাচ ছিল লো স্কোরিং, যা নিয়ে বিভিন্ন মহলে হচ্ছে সমালোচনা। তাই চিটাগাংয়ের উইকেট হচ্ছে ব্যাটিং বান্ধব। আন্তর্জাতিক মান বজায় রেখে এখানে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করি। তো বিপিএল এর আগে আমরা সাউথ আফ্রিকায় যে ট্যুরটা হয়েছিল ওটা দেখেছিলেন, এখানে অনেক রান হয়েছিল, অনেক দর্শক এসেছে। ওই দৃষ্টিকোণ থেকে আমরা টি20-র উপযোগী করে মাঠটা তৈরি করেছি, আশা করি ভালো রান হবে। আগামী 30শে নভেম্বর থেকে 3 নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে বিপিএল এর 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশকে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন করতে সবটুকু উজাড় করে দেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন জাতীয় দলের নবনিযুক্ত কোচ মারুফুল হক। আজ আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্ব নেওয়ার পর এমন আশা ব্যক্ত করেন তিনি। এদিকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসরের জন্য 28 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। চুক্তি অনুযায়ী সাফ চ্যাম্পিয়নশিপ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব পালন করবেন মারুফুল। তবে সাফে বাংলাদেশ ভালো করলে এই চুক্তির মেয়াদ দীর্ঘ সময়ের জন্য হবে বলে ইঙ্গিত দিয়েছে বাফুফে। এদিকে সাফ মিশনকে সামনে রেখে আগামীকাল থেকে বিকেএসপিতে শিষ্যদের নিয়ে অনুশীলন শুরু করবেন মারুফুল হক। এর আগে সাফ ফুটবলের জন্য জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছিল ইটালিয়ান কোচ ফাবিও লোপেজের কাঁধে, কিন্তু বাজে ফলাফলের জন্য বাফুফে তাকে বরখাস্ত করলে দায়িত্ব পান মারুফুল হক। আমাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে দায়িত্ব দিয়েছে, এটা আমি মনে করি একটা পবিত্র দায়িত্ব এবং এটাকে হেফাজত করার দায়িত্ব সম্পূর্ণ আমার নিজের। বাংলাদেশ টপ লেভেলে কোচিং করার যে এক্সপিরিয়েন্স রয়েছে পুরোটা দিয়ে আমি চেষ্টা করব। যেহেতু সাফ ফুটবল আমাদের এই অঞ্চলের সবচেয়ে বড় একটা টুর্নামেন্ট এবং আমাদের সকল আশা প্রত্যাশা স্বপ্ন সবকিছু এটাকে ঘিরেই, অবশ্যই চ্যাম্পিয়নশিপ টার্গেট নিয়ে আমি আমার কাজ শুরু করতে চাচ্ছি আগামীকাল থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জামায়াতের বিরুদ্ধে জঙ্গি অর্থায়নের অভিযোগের বিষয়ে শিগগিরই অর্থ মন্ত্রণালয়ে তথ্য পাঠাবে কেন্দ্রীয় ব্যাংক, সতর্ক পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ভূমিদস্যুদের দখলে অস্তিত্ব সংকটে রাজধানীর 43টি খালের প্রায় সবগুলোই। রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ, অভিযোগ পরিবেশবিদদের। কক্সবাজারে প্রশিক্ষণের সময় কামানের গোলা বিস্ফোরণে সেনা সদস্য নিহত, আহত 3 জনকে আনা হয়েছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। অস্থায়ী গেটকিপার দিয়ে চলছে রেলওয়ের অধিকাংশ লেভেল ক্রসিং, স্থায়ী নিয়োগের আশ্বাস বাস্তবায়ন হয়নি, অভিযোগ কর্মরতদের। কর্মক্ষেত্রে নেতিবাচক প্রভাবের আশঙ্কা। এবং তুরস্কের ওপর রাশিয়ার অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ, পরিস্থিতি স্বাভাবিক করতে চাইলে ক্ষমা চাইতে হবে আঙ্কারাকে, মন্তব্য মস্কোর। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি আর সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।